আমরা জানি যে এদেশের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে, মানে এই শিক্ষা আসলে কি ধরনের শিক্ষা আমরা আমাদের জাতিকে দিচ্ছি, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, একটা বিশৃঙ্খলা চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরীক্ষা নাই, শিক্ষকদের বানানো হচ্ছে ব্যাংক, গাধা গরু নাচানো হচ্ছে শিক্ষার্থীদের সামনে। এই গাধা গরু ব্যাংক শিক্ষককে এই পরিবেশে দেখে শিক্ষার্থীরা কি শিখবে? ট্রেনিং যদি দেওয়ার দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেখা যায় নাচানো হচ্ছে। শিক্ষকরা যদি এরকম করেন, শিক্ষার্থীরা কি শেখাবেন? আর ওই শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কি শিখবে? আর পরীক্ষা পদ্ধতি লাগাতে থাকার কারণে শিক্ষার্থীরা কোনো কিছু শিখতে পারছে না। পড়াশোনা তো নাই, আবার মাঝখানে হাই স্কুল পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে কোনো পরীক্ষা নাই, শিক্ষকরাও এই সিলেবাস বুঝেন না, শিক্ষার্থীরা আরো বুঝেন না। ধারাবাহিক মূল্যায়ন এই একটা বছর, প্রায় 2টা বছর চলল। 2টা বছর শিক্ষা ব্যবস্থাকে একবার শেষ করে দেওয়া। আপনারা জানেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে করোনার মধ্যে 2টা বছর বাংলাদেশের সবকিছু চলল। ট্রেন, বাস, হাট বাজার, মার্কেট সব চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই 2টা বছর, 2.5টা বছর শিক্ষাকে বন্ধ রেখে আমরা এখন যে সমস্ত শিক্ষার্থী পাচ্ছি, বলা যায় যে যারা 2টা বছর না পড়ে, 2.5 বছর না পড়ে 2টা বছরের ক্লাস শেষ করে তার পরবর্তী ক্লাসে গিয়েছে, আমরা যাদের কলেজ পর্যায়ে পাচ্ছি তাদের মেধা দেখলে আমরা লজ্জিত হই। কাজে এই দেশকে, দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা অনাগ্রহ প্রত্যেকটা সরকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। শুধু মুখে শিক্ষা নিয়ে কথা, কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য কোনো ভাবনা কোনো সরকারের মধ্যে নেই। এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সরকার শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দেশটাকে, শিক্ষায় একমাত্র দেশটাকে এগিয়ে নিয়ে দিতে পারে। আমার বিশ্বাস যে বর্তমান সরকার সেই নীতি, সেই পরিস্থিতি গ্রহণ করবে। কিন্তু পরিতাপের বিষয় লক্ষ্য করছি, অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের জন্য বর্তমান সরকারও কোনো কমিশন গঠন করলেন না। এতে আমরা অত্যন্ত আশঙ্কিত যে জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করার দরকার। এই সরকার আশা করি এই ধরনের নীতি নির্ধারণ করবেন যাতে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করা সম্ভব হয়। পাশাপাশি আমরা লক্ষ্য করছি, শিক্ষাটা বাংলাদেশে একটি বিশেষ শ্রেণীর জন্য শিক্ষাকে সেইভাবে বিন্যস্ত করা হচ্ছে, এবং যাদের জন্য, বিশেষ করে উচ্চ বৃত্তির মানুষের জন্য যে শিক্ষা ব্যবস্থা, এখন আমরা যখন পড়াশোনা করেছি গ্রাম থেকে প্রচুর ছেলেমেয়ে আমরা উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠানে আমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু এখন দেখেন গ্রাম থেকে উচ্চ শিক্ষায় চান্স পাওয়ার হার অনেক কমে গেছে। কাজে দেশের উন্নয়ন করতে গেলে সাধারণ মানুষের সন্তানরা শিক্ষার যাতে সুযোগ পায়, প্রকৃত শিক্ষার সুযোগ পেয়ে উচ্চ শিক্ষায় দেশ পরিচালনার দায়িত্ব পায়, এই সুযোগটা সরকারকে তৈরি করে দিতে হবে। যার ফলে এই উচ্চবিত্ত শ্রেণীর জন্য যে বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, সুযোগ তৈরি করা হয়েছে, এখানে পয়সা ছাড়া, টাকা ছাড়া শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। যার ফলে তারা অভিভাবক টাকা বিনিয়োগ করছেন সন্তানের পিছনে, এবং সেই সন্তান মানুষ হওয়ার পরে দেখছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা যাচ্ছেন তারা নিজের স্বার্থকে বলা, যেহেতু শিক্ষাটা ক্রয় করে নিয়েছেন, এবং তারা বিভিন্ন পদে গিয়ে ঠিক এই শিক্ষাটাকে তারা যেহেতু পুঁজি বিনিয়োগ করেছেন, এই পুঁজি তোলা ধান্দায় সবাই আছে। যার ফলে আমরা দেখি ডাক্তার হচ্ছেন, কিন্তু আমরা যে মানবিক ডাক্তার সেই ডাক্তার পাচ্ছি না। ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার আমরা পাচ্ছি না। বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছেন, কিন্তু দেশপ্রেমিক, মানুষের প্রতি দায়বদ্ধ, দেশের প্রতি দায়বদ্ধ, নৈতিকতা সম্পন্ন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা পাচ্ছি না। যার ফলে বিগত সময়ে আপনারা দেখছেন যে সরকারের পতনটা হলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ বিভিন্ন ক্ষেত্রের যে দুর্নীতির চিত্র আমরা এটা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে, দরিদ্র একটা দেশ, সেই দেশ থেকে কি পরিমাণ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কাজে যদি আমরা প্রকৃত শিক্ষা, বিশেষ করে ইসলামী শিক্ষা, আমরা আমাদের ছেলে মেয়েদের ছোট থেকেই আমরা উদ্বুদ্ধ করতে পারতাম, শিক্ষাদানটা করতে পারতাম, দেশের এই পরিণতিটা হতো না। আমি ধন্যবাদ জানাই যে আপনারা প্রিয় অভিভাবক যারা আছেন, সম্মানিত অভিভাবক, আপনাদের প্রিয় সন্তানদের এই ধরনের পাঠ্যক্রমে যদি তারা সংযুক্ত থাকে, তারা যুক্ত থাকে,
তারা প্রকৃতপক্ষে নৈতিকতা সম্পন্ন ইসলামিক জ্ঞান এবং ইসলামিক আদর্শ ভিত্তিক মানুষ হয়ে তারা গড়ে উঠবে। আর এটা গড়ে উঠলে শুধু এই সন্তানদের জীবনই আলোকিত হবে না, আমাদের বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন কেউ পড়াশোনা করতে চায় না, শিক্ষার্থীরা না শিক্ষক। শিক্ষকদের পড়াশোনা করতে হয় শিক্ষার্থীর চেয়ে বেশি, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা পড়াশোনা করে না, আর শিক্ষকরা তো নয়। শিক্ষার একটা পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এবং আমরা যদি লক্ষ্য করি, এই যে টমাস আলভা এডিসনের কথা বেশ কয়েকজন বলেছেন, দুজন এখানে বক্তব্য দিয়ে গেলেন। আমরা বিশ্বের যে সমস্ত মানুষ বিখ্যাত হয়েছেন তাদের দিকে তাকালে আমরা লক্ষ্য করবো যে প্রত্যেকে কি পরিমাণ তারা অধ্যবসায়ী ছিলেন। অধ্যবসায়ী ছাড়া জীবনে কেউ সফল হন নাই, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফল হন নাই। আমরা যদি আমি এই ইয়েতে পড়তেছিলাম, অনেকে বক্তব্য দিতেছিলেন, আমি গুগলে পড়তেছিলাম যে বিশ্বের যে সমস্ত মনীষীরা বিখ্যাত হয়েছেন, কেন হয়েছেন, মূল কাজটা, মূল কি ভূমিকাটা কাজটা তাদের এই বিখ্যাত হওয়ার পিছনে কাজ করেছে, বা তাদের বিশ্বের আবিষ্কারের পিছনে কাজ করেছে। পাবলো পিকাসো বিখ্যাত আর্টিস্ট ছিলেন। তিনি বলতেন যে মানুষ যেমন কোনো ধর্মীয় মন্দিরে মসজিদে যায়, তার পায়ের জুতোটা খুলে রেখে সে ধর্মীয় মন্দির বা মসজিদে যায়। আমি যখন আমার স্টাডি রুমে আমি ঢুকি, তখন আমার ওই পৃথিবী যে আমার যে বাহিরের জগৎটা, এই বাহিরের জগতের সমস্ত চিন্তা চেতনাকে পায়ের জুতার মতো আমার ল্যাবের বাহিরে আমি রাখি, শুধু আমার স্টাডির বিষয়টা নিয়ে আমি আমার ল্যাবের ভিতরে ঢুকি। এবং তখন আমার দুনিয়া আছে না, আছে দুনিয়ার খেলা আমার থাকে না। যার ফলে দেখেন বিশ্বের বিখ্যাত আর্টিস্ট তৈরি হয়েছে। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন আব্দুল সালাম, পদার্থবিজ্ঞানী। তিনি বলতেন যে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিভাবে আপনার এই স্টাডি করেন। তিনি বলেছিলেন যে আমি আজকের আগামীকাল আমি কি করবো তার আগের দিনই আমি একটা রুটিন করে ফেলি, যে আমার এই সময়ের মধ্যে আমি এই স্টাডিটা করবো, এই বিষয়ে আমি জানবো। এবং যদি কোনো ক্রমে, কারণ বিখ্যাত মানুষ ছিলেন, বিভিন্ন জায়গায় তার লেকচার দিতে হতো, যদি তার এই স্টাডি করতে যায়, ওই সময়টা দিতে যায়, স্টাডি করতে তার যদি সমস্যা কি হইতো বা ব্রেক হয়ে যাইতো, তিনি সেটা কভার করার জন্য কোনো রাত গেছিলেন, তিনি সারা রাত না ঘুমাই তিনি পড়াশোনা করেছেন। তাহলে এত বড় বৈজ্ঞানিকের এত পড়াশোনা করা দরকার ছিল না, অথচ তিনি এত স্টাডি করে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার অর্জন